হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ আমরা প্রবলেমস অন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করব, যেটা পার্ট 6। এ পর্যন্ত আমরা 5টা পার্ট করেছি পারমুটেশন কম্বিনেশনের ওপরে। এই 5টা পার্টে আমরা মোটামুটি পারমুটেশন এবং কম্বিনেশনের সব প্রপার্টিসগুলো, সব থিওরিজগুলো আমরা শিখিয়ে দিয়েছি এবং পরিষ্কার করে আলোচনা করে দেওয়া হয়েছে। ওর উপরে বিভিন্ন প্রবলেমসও আমরা সলভ করেছি এই যাবৎকালে। আজ আমরা এই পারমুটেশন এবং কম্বিনেশনের উপরে কয়েকটা সাধারণ মানের প্রবলেম সলভ করব, যেগুলো তোমাদের কনসেপশনটা যেটা 5টা চ্যাপ্টারে পড়েছো, সেই 5টা চ্যাপ্টার থেকেই থিওরিগুলোর ওপরে কিছু কিছু নিয়ে একটা করে অঙ্ক তোমাদের আমি দেখাবো, যাতে তোমাদের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এবং আজকে যেটা পড়াচ্ছি এটা মোটামুটি এইচএস স্ট্যান্ডার্ডের এবং 11-এর পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে। সুতরাং তোমরা একটু ভালো করে মন দিয়ে এটা দেখো। এবং আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে আমরা এর আগের ক্লাসগুলোতে কি কি শিখেছিলাম। দেখো, আমরা এনসিআর এর ওপরে, এনসিআর মানে কম্বিনেশনের ওপরে এই সূত্রগুলো করিয়েছিলাম এবং আমরা প্রমাণও করেছি আগের পার্ট পর্যন্ত। সেইগুলো নিয়ে আমরা একটু রিকল করে নিচ্ছি যে এনসিআর মানে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে কতগুলো সমবায় গঠন করা যায়, সেটার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি আগের চ্যাপ্টারে কিভাবে এটা প্রমাণ করা যায়। সুতরাং তোমরা জাস্ট এটাকে মনে রাখো, মুখস্থ করো। নাম্বার 2, এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর। এটা হচ্ছে এনসিআর এবং এনপিআর এর মধ্যে সম্পর্কটা কি? এনসিআর এবং এনপিআর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর। এটা তোমরা প্রমাণটা আগেও শিখেছো, আমি এখন শর্টকাটে বলে দিই। এটা খুবই সহজ জিনিস। যেমন এনসিআর মানে কি? মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, রাইট? ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আচ্ছা, যদি আমরা আরটাকে এখানে নিয়ে আসি, তাহলে এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইকুয়ালস টু কি থাকে? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা কি? এটা ইজ ইকুয়াল টু এনপিআর, তোমরা জানো। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম? যে এনসিআর সাথে ফ্যাক্টোরিয়াল আর গুণ করলে আমরা পাবো এনপিআর। দেখো, এইটা তোমরা ডেফিনেশন থেকে প্রুফ করতে পারো। কিভাবে আমি বোঝাই। এনপিআর মানে কি? এনপিআর মানে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা। আর এনসিআর মানে কি? এনসিআর মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে সমবায় সংখ্যা, মানে কতগুলো দল গঠন করা যায়। দেখো, আমি একযোগে কটা বস্তু দিয়েছি? আর খানা। সমবায়ের ক্ষেত্রে R1 আগে না R5 আগে না R6 পরে, এটা ফ্যাক্টর করে না। দলের মধ্যে আরখানা বস্তু আছে। তাহলে এনসিআর সংখ্যক এইরকম দল আমি গঠন করতে পেরেছিলাম, এনসিআর মানে। এইবার প্রত্যেকটা দলের মধ্যে আর সংখ্যক যে বস্তু আছে, এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে প্রত্যেকটাই যদি ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হয়, তাহলে এনসিআর সংখ্যক দল কতগুলো বিন্যাস করবে? না, এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। সেইটাই তো এনপিআর, সেটাই তো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? খুব ইম্পর্টেন্ট। তাহলে এনসিআর এর সাথে ফ্যাক্টোরিয়াল আর গুণ করলে আমরা এনপিআর পাবো। তাহলে আমরা প্রাথমিকভাবে যে এনপিআর বের করার পদ্ধতিগুলো করেছিলাম, সেইটাকেই কম্বিনেশন দিয়ে করা যায়। সেখানে যদি আমরা আগে কম্বিনেশন বের করে নিয়ে প্রত্যেকটা কম্বিনেশন কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে করে দিই, তাহলেই কিন্তু এনপিআর চলে আসে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে
for 0 less than equals to r less than equals to n, we have NCR equals to n minus NC n minus r. দেখো NCR মানে কি? কোন জায়গায় মনে করো 5টা বস্তু আছে, কোন জায়গায় 5টা বস্তু আছে, তার থেকে আমি দুটো নেব। আচ্ছা, দুটো যদি আমি নিই কত প্রকারে নিতে পারি? 5টার থেকে 5C2 প্রকারে, মানে NCR 5C2 প্রকারে। তাহলে নিতে পারবো না কটা বস্তু? 3টে বস্তু। এই 3টে বস্তু নিতে পারলাম না কত প্রকারে? NC2 প্রকারে। তার মানে NC2 আর ওই নিতে না পারাটা হলো NC3। এই দুটো কিন্তু সমান, তার মানে n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক বস্তু নিয়ে যদি সমবায় তৈরি করি, তাহলে সমবায় করলাম না কতগুলোকে? NC n মাইনাস r সংখ্যক বস্তুকে আমি সমবায় করলাম না, পূরক সমবায়। এটা করলাম মানে অ্যাট এ টাইম এতগুলোই, এইটা করলাম না, এইটা সবসময় সমান হবে। তার মানে NCR ইকুয়ালস টু NC n মাইনাস r। এটাকে আমরা অঙ্কে ব্যবহার করি যখন r এর মানটা বড় থাকে, সেটাকে আমরা ছোট করে নেওয়ার জন্য ব্যবহার করি। যেমন ধরো 100C98, r এর মানটা 98 আছে, সেক্ষেত্রে আমরা এটা করে নিই যে 100C 100 মাইনাস 98। তাহলে দেখো এটা ছোট হয়ে গেল 100C2। তাহলে 100C98ও যা, 100C2ও তাই। এই কারণে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। নেক্সট, NCX ইজ ইকুয়াল টু NCY হলে তবে X ইজ ইকুয়াল টু Y, নতুবা X প্লাস Y ইকুয়ালস টু N। এইটা দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা ভীষণ কাজে লাগে আমাদের পারমুটেশন কম্বিনেশন করার জন্য। NCX ইকুয়ালস টু NCY বলেছে, তো ন্যাচারালি এটা বলার দরকার পড়ে না যে এই দুটো সমান হয়ে যাবে। কখন? যখন এই দুটো সমান হয়ে যাবে। এই দুটো সমান হলে পরেই এই দুটো সমবায়ের সংখ্যা সমান হয়। তার মানে X ইজ ইকুয়াল টু Y হলে এটা সম্ভব। আর কি? আর দেখো NCX মানে তো NC n মাইনাস r, NCX মানে তো NC n মাইনাস r। তার মানে আমি পেলাম NCY ইজ ইকুয়াল টু NC n মাইনাস r। তাহলে এই দুটো সমান হলে এইটা আর এটা সমান হওয়া উচিত। তাহলে Y ইজ ইকুয়াল টু X মাইনাস r, এটা X মাইনাস r ইকুয়ালস টু X মাইনাস n মাইনাস X। NCX is equal to NC n minus X, রাইট? তাহলে এবার এই দুটো সমান হয়ে গেল। এই দুটো যদি সমান হয় তাহলে বলতে পারি Y is equal to n minus X। এই X টাকে পাশে দিয়ে আসলে কি হবে? X plus Y equals to n। বুঝতে পারলে? আগের ধর্মটার কাজে লাগিয়ে আমি দেখিয়ে দিলাম যে NCX is equal to NCY হলে, NCX is equal to NCY হলে হয় X is equal to Y হবে, নতুবা X plus Y is equal to N হবে, X plus Y is equal to N হবে। এই ধর্ম কাজে লাগিয়ে প্রচুর অঙ্ক আমরা কিন্তু সলভ করব। প্রচুর অঙ্ক তোমরা পাবে, বইতেও পাবে এবং বই থেকেও দেখে নিতে পারবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে let n and r are non-negative integer such that r less than n, then NCR plus NCR minus 1 equals to n plus 1 CR। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা আমরা আগেও সলভ করেছি, তোমরা এটা ভাঙলেই এসে যাবে, ভাঙলেই এটা পেয়ে যাবে তোমরা। এটা আমরা দেখবে আমরা 5th পার্টে হয়তো এটা সলভ করেছিলাম। আর একটা হচ্ছে NCR by NCR minus 1, NCR by NCR minus 1 equals to n minus r plus 1 by r। এটা ভাঙলেই আমরা পেয়ে যাবো। দেখো NCR divided by NCR minus 1, that is very important formula, ভীষণ ইউজ হয়।
এনসিআর মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ডিভাইডেড বাই এটা ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান। উল্টে দাও, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু এটা উপরে গেলে কি হবে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন কেটে দাও, এখানে দেখো আমি লিখতে পারি ওয়ান বাই এই ফ্যাক্টোরিয়াল আর কে লিখতে পারি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান লিখতে পারি, এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর থাকলো। আচ্ছা দেখো তো এইখানে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আছে, এইটাকে যদি আমি লিখি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান, এর পরেরটা কি হবে একটা কম হবে মানে এন মাইনাস আর হয়ে যাবে, তাহলে আমি এইভাবে লিখতে পারি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর লিখতে পারি, এটা লিখতেই পারি তাই তো। তাহলে এই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর কেটে গেল, ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান কেটে গেল, কি পড়ে থাকলো এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, দ্যাট ইজ প্রুভড। হয়েছে? তাহলে এইভাবে এটাকে আমরা প্রুভ করতে পারি এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের ভীষণ কাজে লাগে এটা। নেক্সট নেক্সট কি আছে চলো, নেক্সট হচ্ছে এন সি আর ইকুয়ালস টু এন বাই আর ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। এই ধর্মটা আমরা প্রমাণ করে দিচ্ছি, এর আগে বোধ হয় প্রমাণ করেছিলাম, প্রমাণ করে দিচ্ছি। মনে রাখবে এইটাকে আমরা কাজে লাগাই যখন আমরা কোনো কম্বিনেশনকে মান বার করি, কম্বিনেশনের মান বার করতে এটাকে আমরা কাজে লাগাতে পারি। কিরকম দেখো এন সি আর, তাই তো, তার মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল এন কে আমি কি লিখতে পারি এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, পারি তো। আর এই ফ্যাক্টোরিয়াল আর কে কি লিখতে পারি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান লিখতে পারি। আর এই আর মাইনাস ওয়ানটাকে এই আর সরি এটা এন মাইনাস আর, এই এন মাইনাস আরটাকে আমি কি এরকম ভাবে লিখতে পারি এন মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, একটা মাইনাস ওয়ান নিয়ে এটা প্লাস ওয়ান করে দিলাম, বলে দিচ্ছি। তাহলে আমি এই এন বাই আরটাকে আলাদা করে দিচ্ছি, করে দিয়ে উপরে থাকলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান, মাইনাসটা কমন নিলে আর মাইনাস ওয়ান। দেখো এটা ফর্মুলা চলে এসছে না, দেখো ফর্মুলা চলে এসছে এন সি আর ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান চলে এসছে। এটাকে আমরা কি কাজে লাগাই দেখো আমি দেখাচ্ছি তোমাকে। ধরো ধরো আমরা একটা কম্বিনেশনকে মান বের করতে চাইছি 15C9, এটা বড় মান ফ্যাক্টোরিয়াল 15 বাই ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 15 মাইনাস 9, এইভাবে আমরা নর্মাল রুল এটাই করি। কিন্তু এইটাকে আমি একটা কাজ করতে পারি, দেখো তো 15C এটাকে 15 মাইনাস 9 লিখতে পারি 6 লিখতে পারি। আচ্ছা এইটাকে আবার এই পরের ধর্মে লিখতে পারি, এটা এন এটা আর, তাহলে 15/6 ইন্টু 14C5 হবে এন মাইনাস 1C আর মাইনাস 1, 15 মাইনাস 6 6 মাইনাস 1, তারপরে এটা হবে 14C5। আচ্ছা 14C5 কে লিখতে পারি 14/5 ইন্টু 13C4, 13C4।
আবার 13C4 কে লিখতে পারি 13/4 ইন্টু 12C3, আবার 12C3 কে লিখতে পারি 12/3 ইন্টু 11C2, তাকে লিখতে পারি 11/2 ইন্টু 10C1, তাই তো? 10C1 কে কি লিখতে পারি 10/1 ইন্টু 9C0। 9C0 করলে কি হবে ফ্যাক্টোরিয়াল 9/0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 - 0 কেটে যাবে, 1 হয়ে যাবে। এরপরে আর মান আসবে না। তাহলে 15C9 কে আমি এইভাবে ভেঙে দিতে পারি, দেখো 15/6, 14/5, 13/4, 19/12/3, 11/2, 10/8। এই 1 এসে গেল মানে শেষ হয়ে গেল। এইভাবে ভেঙে দেওয়া যায়। এটা আমরা সহজে ক্যালকুলেশন করে বার করতে পারি। 6 দুগুণে 12, 2 কেটে গেল, তারপরে 5 দিয়ে কাটলে 15, 3 হয়ে গেল, 3 দিয়ে কাটলে 3 দিয়ে কেউ কাটবে না, 3 দিয়ে কেউ কাটবে না, আচ্ছা 2 দিয়ে কাটলে 2 হবে, এটা 2 দিয়ে কাটলে 7 হবে, এই 2 দিয়ে কাটলে এখানে 5 হবে, এবার একটু ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেল, সহজে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো আমরা। 15C9 বা কেউ ধরো বের করতে দিয়েছে 25C23, 25C23 এই বারটা বের করতে হবে। কি করে বার করবো? আমরা একটা কাজ করবো, এখানটায় এটাকে লিখে দেবো 25C2, 25 - 23, 25C2। 25C2 কে ভাঙতে পারি আমি 25/2 ইন্টু 24/1, হয়ে গেল 12, 5 × 16.5 থেকে 6 = 24, 30, 300। দেখো এই মানটা আমরা কত সহজে বের করে ফেললাম। এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সবকটা ধর্মকে আমরা দেখিয়ে দিলাম। নেক্সট, NC15 ইকুয়ালস টু NC8 হলে NC21 এর মান নির্ণয় করো। শর্ট কোশ্চেন, খুব ভালো জিনিস। NC15 ইজ ইকুয়াল টু NC8, তার মানে NC15 ইকুয়ালস টু NC8, তার মানে কি therefore n ইকুয়ালস টু 15 প্লাস 8, তার মানে 23। এখান থেকে আমি n এর মানটা পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে NC21, দ্যাট মিনস 23C21। আচ্ছা 23C21 কে আমি লিখতে পারি 23C2, 23 - 21 2, আবার এইভাবে ভাঙতে পারি 23/2 ইন্টু 22/1, দ্যাট মিনস শেষ 11, 3 11 33 3 থেকে 3, 11 22 3 25, 253 বেরিয়ে গেল 253। এটাকে কাজে লাগিয়ে আমি NC21 এর মান বের করলাম 253। 100C98 এর মান নির্ণয় করো। 100C98 এটা বলেছিলাম আগের বাড়ি। 100C98 মানে কি 100C2, 100 - 98 2, এটা মানে কি 100/2 ইন্টু 99/1, দ্যাট মিনস 5 9 45 5 থেকে 4, 4950। আমরা সহজে এই ধর্মগুলো কাজে লাগিয়ে এই মানগুলো বের করতে পারি। নেক্সট, NPR ইকুয়ালস টু 720 এবং NCR ইজ ইকুয়াল টু 120 হলে আর এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, দুটো মানকে সলভ করলে বেরিয়ে যাবে। NPR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইকুয়ালস টু 720, আর NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইকুয়ালস টু 120। এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কি আসবে
ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু ভাগ করলে এটা উল্টে যাবে না, তাহলে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, এদিকে কি হবে 720 বাই 120। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর কেটে গেল, এখানে থাকলো ফ্যাক্টোরিয়াল আর ইকুয়ালস টু 6। তাহলে ফ্যাক্টোরিয়াল আর ইকুয়ালস টু 6 মানে ফ্যাক্টোরিয়াল 3, দেয়ারফর আর ইকুয়ালস টু 3। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো প্রবলেম, আসতেই পারে এটা 11 এর পরীক্ষায়। আর ইজ ইকুয়াল টু 3। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কগুলো আমরা কি করে করব, এগুলো পরীক্ষায় আসে। 2nc1 is to nc3 equals to 11 is to 1, দেন n এর মানটা নির্ণয় করো। দেখো 2nc1, হ্যাঁ এই অঙ্কটা দেখো, 2nc1 is to nc3 equals to 11 is to 1, এটা একটু ভুল আছে, এটা 2nc3 হবে, 2nc3 is to nc3 equals to 11 is to 1 বলে n এর মান নির্ণয় করো, এই হচ্ছে অঙ্কটা। তাহলে কি হবে 2nc3 মানে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ইজ টু, আচ্ছা ডিভাইডেড বাই, এটা কি হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ইকুয়ালস টু 11 বাই 1। এটা উল্টে যাবে, ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ইন্টু, এটা উল্টে গেলে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু 11। আচ্ছা এই 3 এই ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 2n টাকে লিখতে পারি 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 লেখা যায়, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ইন্টু, এখানে আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, আমি এটাকে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ইকুয়ালস টু 11। দেখো ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 কেটে গেল, n কেটে গেল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 n মাইনাস 3 কেটে গেল, কি থাকলো, থাকলো 2 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু, এখানে যদি 2 কমন নিই, n মাইনাস 1 ইন্টু 1 বাই n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 11। সব ফ্যাক্টোরিয়াল গুলোকে হাটিয়ে দিয়েছি। আচ্ছা এই n মাইনাস 1 কাটতে পারি, তাহলে কি থাকলো 4 ইন্টু 2n মাইনাস 1, 4 ইন্টু 2n মাইনাস 1 ইকুয়ালস টু 11 ইন্টু n মাইনাস 2, 11 ইন্টু n মাইনাস 2, তাহলে এটা কি লিখতে পারি 8n মাইনাস 4 equals to 11n minus 22। তো এখানে কি আসবে, implies 8n minus 11n equals to minus 22 plus 4, that is minus 3n equals to minus 18। মাইনাস মাইনাস কেটে গেল, therefore n is equal to 6, n এর মান 6। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ভালো করে
ব্যাপারটা একটু স্টাডি করে নিতে হবে। নেক্সট, প্রমাণ করো যে আর সংখ্যক ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, আর সংখ্যক ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা ফ্যাক্টোরিয়াল আর দ্বারা বিভাজ্য হবে। সুন্দর একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক। ব্যাপারটা ভালো করে বোঝো যে আর সংখ্যক ক্রমিক ধনাত্মক সংখ্যা, আমি ধরি আর সংখ্যক ক্রমিক ধনাত্মক সংখ্যা n+1 into n+2 into n+3 n+4 dot 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 n+r হবে না? আর সংখ্যক সংখ্যা এগুলোকে ধরলাম n+1 n+2 n+3 n+4 ডট ডট n+r। আমায় দেখাতে হবে এগুলোকে গুণ করলে গুণফলটা ফ্যাক্টোরিয়াল আর দ্বারা বিভাজ্য, গুণফলটা ফ্যাক্টোরিয়াল আর দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমি এটাকে গুণ করে দিলাম, সবগুলোকে গুণ করে দিলাম। কি করে করবো এটা? আচ্ছা, এটার উপর নিচে যদি আমি ফ্যাক্টোরিয়াল এন দিয়ে গুণ করি, ফ্যাক্টোরিয়াল এন দিয়ে গুণ করে আমি ফ্যাক্টোরিয়াল এন দিয়ে ভাগ করে দিলাম, করতে পারি, কোনো প্রবলেম নেই তো। কেন করলাম? দেখো, এন তারপরে একটা বেশি, তারপরে একটা বেশি, তারপরে একটা বেশি করে আর খানা বেশি, তাই না? মানে কি? এটা ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর, ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর, নিচে আছে ফ্যাক্টোরিয়াল এন, নিচে আছে ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা কাজ করছি, এটার উপর নিচে ফ্যাক্টোরিয়াল আর দিয়ে গুণ করে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল আর দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে এটা কি আসবে? ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন প্লাস আর মাইনাস আর। এই আর আর কেটে গেলে এনই থাকবে, এভাবে লিখতে পারি তো, ফর্মুলা নিয়ে এলাম। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন প্লাস আর সি আর। এন প্লাস আর সি আর একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা, এবং তার গুণিতক কত এসছে? ফ্যাক্টোরিয়াল আর। তার মানে অলওয়েজ আর এর মান যাই হোক না কেন, ফ্যাক্টোরিয়াল আর দ্বারা এই গুণফলটা বিভাজ্য হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসে যেতে পারে। নেক্সট প্রবলেম, NCR is to NCR plus 1 is to NCR plus 2 equals to 1 is to 2 is to 3 হলে n ও r এর মান নির্ণয় করো। দেখো, এই অঙ্কটা পুরোটা আমি সলভ করছি না, অনেক সময় লেগে যাবে। একবার আমি যদি করি NCR is to NCR plus 1 is equal to 1 is to 2, এখান থেকে n আর r দিয়ে একটা ইকুয়েশন আসবে। আবার NCR plus 1 is to NCR plus 2 is equal to 2 is to 3, এটাকে আগের মতো করে ভাঙলে পরে একটা এন আর আর দিয়ে ইকুয়েশন আসবে। ওই দুটো ইকুয়েশনকে সলভ করলেই, দুটো ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন সলভ করলেই আমরা কি পাবো? এন আর আর এর মান পেয়ে যাবো। এটা হোমওয়ার্ক, বাড়িতে করে নাও। নেক্সট, NCR minus 1 by A is equal to NCR by B is equal to NCR plus 1 by C হয়। তবে প্রমাণ করো যে এর এর মান এটা আর এর মান এটা। একই রকম অঙ্ক, আগের অঙ্কটার মতনই একটুখানি একটু জটিল করে দিয়েছে। তাহলে এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, NCR minus 1 by A equals to NCR by B। আচ্ছা, আমার একটা ফর্মুলা জানা আছে, NCR by NCR minus 1, NCR by NCR, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে যাই, or B by A
ইকুয়ালস টু এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইকুয়ালস টু বি বাই এ, বি বাই এ, or an minus ar plus a equals to br। আমি কি করলাম? মাল্টিপ্লিকেশন করলাম। দ্যাট ইজ an, এটাকে এবার সারলে পারে মাইনাস এ প্লাস বি ইন্টু আর ইকুয়ালস টু মাইনাস এ, মাইনাস এ। এটা এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। আবার দেখো এই দুটোকে নিয়ে যদি করি, এন সি আর বাই বি ইকুয়ালস টু এন সি আর প্লাস ওয়ান বাই সি। এখন দেখো আমি সেই সূত্রটাই কাজে লাগাবো, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান। আর প্লাস ওয়ানকে যদি আর মনে করি তাহলে আরটা আর মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, এটাকে নিচে দিয়ে যাই। দ্যাট ইজ সি বাই বি equals to NCR plus 1 by NCR। দেখো এটাকে এই পাশে লিখে দিচ্ছি, এ পাশে। হ্যাঁ, তাহলে n মাইনাস আর, আর মানে এখানে আর প্লাস ওয়ান, প্লাস ওয়ান বাই আর, আর মানে আর প্লাস ওয়ান ইকুয়ালস টু সি বাই বি। দ্যাট ইজ n মাইনাস আর, এখান থেকে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, এখানে প্লাস ওয়ান কেটে যাবে, বাই আর প্লাস ওয়ান ইকুয়ালস টু সি বাই বি। ক্রস করো, বি এন মাইনাস বি আর ইকুয়ালস টু সি আর প্লাস সি। দ্যাট ইজ বি এন মাইনাস বি প্লাস সি ইন্টু আর ইকুয়ালস টু সি, 2 নাম্বার। 1 আর 2 দুটো দেখো এন আর আর দিয়ে আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এই দুটো ইকুয়েশনকে তোমরা সলভ করে নাও, সলভ করলে এটা চলে আসবে। সিম্পল, ভেরি সিম্পল। ওকে, নেক্সট। এইটা একটা বিশাল বড় অঙ্ক, অনেকটা সময় লাগবে, তাও দেখিয়ে দিচ্ছি। দেখো 45C8 প্লাস সামেশন আর ইজ ইকুয়াল টু 1 to 7 52 minus 7C7 plus summation r k is equal to 1 to 5 57 minus k c 50 minus k, এটার মান দেখাতে হবে 57C8 লেখাই যাবে। দেখো 45C8 প্লাস 1 থেকে শুরু করে 7 পর্যন্ত 7টা মান বের করতে হবে। তাহলে 1 বসালে কি হবে? এটা 52 minus 1 মানে 51 C7 প্লাস সামেশন আছে 2 বসালে 50C7 প্লাস 3 বসালে 49C7 প্লাস 4 বসালে 48C7 5 বসালে 47C7 প্লাস 46C7 প্লাস 7 বসালে 45C7। আবার এখানে 1 থেকে 5 কে এর জায়গায় বসালে পরে কি হবে? 1 মানে 56C 50 মাইনাস 1 মানে 49 2 বসালে কি হবে? 55C 48 3 বসালে কি হবে? 54C 47 53C 46 5 বসালে কি হবে? 52C 45। ঠিক আছে, দেখো তাহলে 45C8
45C7 প্লাস 45C7, তারপরটা হচ্ছে 46C7, তারপরটা হচ্ছে 47C7 প্লাস 48C7 প্লাস 49C7 প্লাস 50C7 প্লাস 51C7। আচ্ছা, এই 52C45, 52 মাইনাস 45 কত? 7 হয়। এটাকে লিখতে পারি 52C7, তার আগেরটা 53C7, কারণ 53 মাইনাস 46, এটা 54C7 মানে 54 মাইনাস 47, 55C7, এটা 56C7 হলো। এইবার আমরা এখানে কি ধর্ম কাজে লাগাবো? NCR প্লাস NCR মাইনাস 1, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু N প্লাস 1CR। তাহলে এটা হয়ে যাবে 46C8, 46C8। তারপরটা কি আছে? 46C7। তার মানে এটা কি হয়ে যাবে? NCR প্লাস NCR মাইনাস 1, এটা 47 এসে যাবে, 47C8। এর সাথে আবার এই 47C7 চলে আসবে, এটা কি হয়ে যাবে? 48C8। এর সাথে কোনটা চলে আসবে? 48C7। এটা কি হয়ে যাবে? 49C8। এর সাথে আবার চলে আসবে 49C7। এটা আবার কি হয়ে যাবে? 50C8। এই 50C8 এর সাথে আবার যোগ করে দেবো আমরা কোনটা? 50C7। এটা হয়ে যাবে কি? 51C8। তার সাথে চলে আসবে 51C7, তারপরে হয়ে যাবে কত? 52, 52C8। তার সাথে চলে আসবে কোনটা? 52C7, হয়ে যাবে কি? 53C8। তার সাথে চলে আসবে 53C7, এর সাথে হয়ে যাবে কি? 54C8। তার সাথে কোনটা চলে আসবে? 54C7। এটা থেকে চলে আসবে কত? 55C7। এর সাথে কি চলে আসবে? এই যে 55C7, এইটা 8, 55C7 হয়ে যাবে কত? 56C8। তার সাথে চলে আসবে কোনটা? 50C67, হয়ে যাবে কত? 57C8। 57C8 প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করে দিলাম 57C8। এটা বিশাল বড় অঙ্ক, মানে এইগুলো সব লাইন ধরে ধরে লিখে যেতে হবে, পরপর 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 পর প্রতি লাইনে লিখতে হবে। এই অঙ্ক শিখে রাখো, পরীক্ষায় নাও দিতে পারে, দিতেও পারে, দিলে পরে হয়তো ছোট করে দিল একটুখানি। এখানে 1 to 7 দেওয়া আছে, এখানে 1 to 3 দিল, এখানে 1 থেকে 5 দেওয়া আছে, 1 to 3 দিল, এরকম ছোট ছোট করে দিতে পারে। নেক্সট আর সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু দিয়ে, সরি এটা n সংখ্যক হবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু দিয়ে গঠিত বিন্যাসের সংখ্যাকে NPR দ্বারা সূচিত করা হয়। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু দিয়ে বিন্যাসের সংখ্যাকে NPR দ্বারা সূচিত করা হয়। তুমি জানো, দেখাও যে NP1 by factorial 1 plus NP2 by factorial 2 plus NP3 by factorial 3 dot dot NPR by factorial R is equal to 2 to the power R minus 1। ঠিক আছে,
আচ্ছা, আমরা একটা ধর্ম জানি, প্রথম ধর্মটাই যে NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল R ইকুয়ালস টু NPR, জানি তো? NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল R ইকুয়ালস টু NPR। তাহলে NCR ইকুয়ালস টু NPR বাই ফ্যাক্টোরিয়াল R। তার মানে NP1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে NC1। NP2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCR। NC1 মানে কি? একটি করে n সংখ্যক বস্তু থেকে একটি করে নিয়ে বিন্যাস সংখ্যা। NC2 কি? n সংখ্যক বস্তু থেকে দুটো করে নিয়ে বিন্যাস সংখ্যা। NC3 কি? n সংখ্যক বস্তু থেকে তিনটে করে নিয়ে বিন্যাস সংখ্যা। NCR কি? 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা, তার সমষ্টি। এবার দেখো এটাকে আমরা কি করে ক্যালকুলেশন করতে পারি। এক হচ্ছে যে এটার অর্থ হলো n সংখ্যক বস্তু থেকে একযোগে একটি, দুটি, তিনটি ডট 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 আরটি, অর্থাৎ যতগুলি খুশি সংখ্যা নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে একযোগে একটি করে নিয়ে, দুটি করে নিয়ে, তিনটি করে নিয়ে, চারটি করে নিয়ে, পাঁচটি করে নিয়ে ডট 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 আর খালা করে নিয়ে, অর্থাৎ যতগুলি খুশি নিয়ে দল গঠন করা যায় বা সমবায় সংখ্যা। আচ্ছা, এটা আমরা যদি অন্যভাবে ভাবি, আমার কাছে n খানা বস্তু আছে, আমি একটি নিতে পারি, আমি দুটি নিতে পারি, আমি তিনটে নিতে পারি, আমি চারটে নিতে পারি, আমি পাঁচটা নিতে পারি, আমি আর খানা নিতে পারি। কিভাবে পারি? প্রথম বস্তুটাকে আমি নিতে পারি অথবা না নিতে পারি, অর্থাৎ দুরকম ভাবে আমি কাজ করতে পারি। এক হচ্ছে একটা বস্তুকে আমি নিতে পারি, প্রথম বস্তুটাকে, নতুবা আমি নাও নিতে পারি। এর প্রতিপ্রকারের জন্য দ্বিতীয় বস্তুটাকে আমি নিতে পারি অথবা নাও নিতে পারি, দুই প্রকারে। তৃতীয় বস্তুটাকে, এর প্রতিপ্রকারের জন্য তৃতীয় বস্তুটাকে আমি নিতে পারি আবার নাও নিতে পারি। এইভাবে আরতম বস্তুটাকে আমি নিতে পারি অথবা না নিতে পারি। তার মানে আমার মোট বিন্যাস সংখ্যা কতগুলো এলো? সমবায় সংখ্যা 2 টু দি পাওয়ার n। এবার তুমি ভাবো যে আমি প্রত্যেক ক্ষেত্রেই বলেছি নিতে পারি অথবা নাও নিতে পারি। তবে একটা ক্ষেত্র এখানে আসবে যেখানে কাউকেই নেওয়া হয়নি, কিন্তু আমি বার করতে চাই কি আমি ন্যূনতম একটা নিয়েছি। আমি একটা নিয়েছি বা দুটো নিয়েছি বা তিনটে নিয়েছি বা চারটে নিয়েছি, ন্যূনতম একটা আমি নিয়েছি। এটা মাইনাস করে দাও, -1, 2 টু দি পাওয়ার r -1। তার মানে এখানে এটার উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার r -1। প্রুফ হয়ে গেল। দেখো এই প্রুফটা NC1 প্লাস NC2 প্লাস NC3 ডট ডট NCR ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার r -1। এই সবটা আমরা পরের সাবজেক্ট বাইনোমিয়াল থিওরেম,
এই বাইনোমিয়াল থিওরেমে গিয়েও করতে পারবো, সেটাকে আমরা আবার অন্যভাবে করব। বাইনোমিয়াল থিওরেম, বুঝেছো? এই বাইনোমিয়াল থিওরেম দিয়েও আমরা এই মানটাকে বের করতে পারবো। তখন তোমরা দেখবে যে একটা ফর্মুলা আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস NC1 প্লাস NC2 x প্লাস NC3 x স্কোয়ার প্লাস NC4 x কিউব, এইভাবে চলতে চলতে NCR x টু দি পাওয়ার r। এই ফর্মুলাটা আছে আমাদের। এই ফর্মুলাতে x ইজ ইকুয়াল টু 1 বসালে আমাদের ওই মানটা চলে আসবে। x ইজ ইকুয়াল টু 1 যদি বসিয়ে দিই তাহলে এখানে চলে আসবে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা সরি, এটা NC0, এটা NC1, এটা NC2, এটা NC3, এটা NCR, r মাইনাস 1। তাহলে আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিয়ে যাই তাহলে 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCR, এই ওয়ানটাকে পাশে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NC। এইটা বাইনোমিয়াল থিওরেম যখন করব তখন এই জিনিসটা আমরা এইভাবে প্রুফ করতে পারবো। এখন আমরা এইভাবে প্রুফ করলাম, ঠিক আছে? নেক্সট চলো, এতক্ষণ আমরা ফর্মুলার উপরে কিছু কিছু সেপারেট টাইপের অঙ্ক করলাম। এখন আমরা চলে আসছি প্রশ্নের অঙ্কে। মনে করো একটি সভায় 10 জন মহিলা এবং 15 জন পুরুষ আছে। একটি সভায় 10 জন মহিলা এবং 15 জন পুরুষ আছে। সভায় স্থির হলো যে 3 জন মহিলা ও 5 জন পুরুষ নিয়ে একটি উপসভা গঠিত হবে। কত উপায়ে এই উপসভা নির্বাচন হতে পারে? ভেরি সিম্পল, খুব সহজ। দেখো তোমার 10 জন মহিলা আছে, তুমি দিতে চাও কজন? 3 জন, NC3। এর প্রত্যেক প্রকারের জন্য তোমার 15 জন পুরুষ আছে। এই 15 জন পুরুষের থেকে তুমি নেবে কত? 5 জন, NC5। ব্যাস, এটা ক্যালকুলেশন করে উত্তর হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে, এটা আমি আর করছি না। নেক্সট, 4টি স্বরবর্ণ এবং 10টি ব্যঞ্জন বর্ণ থেকে একযোগে 2টি স্বরবর্ণ ও 4টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে? একই রকমের অঙ্ক, একই কনসেপ্ট। দেখো, 4টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করা যায় 4C2 প্রকারে। এর প্রত্যেক প্রকারের জন্য 10টি ব্যঞ্জন বর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ বাছাই করা যায় 10C4 প্রকারে। ভেরি সিম্পল প্রবলেম, এর মধ্যে কোন রকম জটিলতা নেই, একদম এইটুকুই। 4C2 মানে আমি বার করতে পারি 4/2 ইন্টু 3/1, আর 10C4 মানে 10/4 প্লাস 9/3 ইন্টু 8/2 ইন্টু 7/1। জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 4, এটা কাটলে 3, এই 4 কেটে দাও, এই 2 দিয়ে কাটো 5, কি থাকলো? 3 5 15, 3 4 12, 7 12 84, 4 12 60 শূন্য থেকে 6, 120 126, 1260। তাহলে এরকম শব্দ গঠন করা যাবে। আচ্ছা, এইখানে কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কি ঠিক হলো? না, হলো না। কারণ দল গঠন করলে এই 4টে স্বরবর্ণ থেকে 2টো স্বরবর্ণ আর 4টে ওই 10টা ব্যঞ্জন বর্ণ থেকে 4টে ব্যঞ্জন বর্ণ একটা দল হলো। এইরকম দল আমি পেলাম 1260 খানা। এরকম দল পেলাম আমি 1260 খানা। ওই প্রত্যেকটা যে 6টা করে 2টো করে স্বরবর্ণ, 4টে করে ব্যঞ্জন বর্ণ এসছে, আলাদা 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 সবাই এসছে, এদেরকে
আবার যদি আমি বিন্যস্ত করি তাহলে পরে তো সেগুলো শব্দ হবে, মিনিং হোক বা নাই হোক শব্দ তো হবে। তাহলে ওই 6টাকে আমার ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করে দিতে হবে। ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করলে তাহলে পাওয়া যাবে কতগুলো শব্দ হবে। অ্যাকচুয়ালি 1260খানা গ্রুপ হবে, ডিফারেন্ট গ্রুপ। 1260খানা ডিফারেন্ট গ্রুপ হবে, তাদের আবার ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যস্ত করা যাবে। ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? অনেক বড়, 720। এটা গুণ করলে যত হবে ততগুলো শব্দ পাওয়া যাবে। এটা গুণ করলে যতগুলো শব্দ হবে ততগুলো শব্দ পাওয়া যাবে। নেক্সট করে নেবে। একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 0, 1, 2, 3, 4, 5, 6 অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে যাতে অঙ্কসমূহ মানের অধক্রমে থাকবে, যাতে অঙ্কসমূহের মানের ঊর্ধ্বক্রমে থাকবে। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার। দেখো তোমাদের আমি এই 5টা আগের পার্ট এবং এই পার্টটা 6 নম্বর পার্ট, প্রত্যেকটা পার্টে পারমুটেশন কম্বিনেশনটা কি জিনিস, খুব সোজা জিনিস, কিন্তু এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট কাজ করে। যে কনসেপ্টগুলো তুমি যদি মাথায় রাখতে না পারো তাহলে পরীক্ষার হলে কিন্তু নম্বর নিয়ে আসতে পারবে না। ডিফারেন্ট টাইপের যে প্রবলেম হয় সেইগুলোকে আইডিয়াটা আগে থাকতে রাখা দরকার। এই একটা নতুন আইডিয়া, অধক্রমে সাজালে কি হবে, ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে। দেখো তোমার বলে দিলে ব্যাপারটা খুবই সহজ, তুমি ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু বলে না দিলে তুমি কিন্তু মাথায় আনা মুশকিল যে অধক্রমে হলে ঘটনাটা কি ঘটে, ঊর্ধ্বক্রমে হলে ঘটনাটা কি ঘটে। এসো আমরা এবার দেখি। একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 0, 1, 2, 3, 4, 5, 6 কটা আছে? 7টা আছে না, 1, 0, 1, 2, 7খানা। এই অঙ্ক থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো করতে পারি? তাই তো, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা প্রথমে আমরা 4টে করে বেছে নিই। 7টার থেকে 4টে করে কত রকম ভাবে নেওয়া যায়? 7C4 প্রকারে 7খানা অঙ্ক থেকে 4টে করে অঙ্ক নিয়ে আমি 7C4 প্রকারে বাছাই করতে পারি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 6 কেটে গেল, 35টা দল গঠন করা যেতে পারে। মানে এই 7টার থেকে 4টে বাছাই করে দল গঠন করা যেতে পারে 35টা। এবার 1 নম্বরে এসো। এই 35টা তো আবার যে 4টে অক্ষর নিয়েছো, এই 4টে অক্ষর তো নিজের মধ্যে কি হবে? বিন্যস্ত হবে। ধরো এখান থেকে আমি দিয়েছি 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3, 4 তো নিজের মধ্যে বিন্যস্ত হবে। 4, 3, 2, 1, 2, 1, 3, 4, 4, 3 ইত্যাদি ইত্যাদি করে বিন্যস্ত হবে। তো বিন্যস্ত হবে। এখন আমি ধরো 1, 2, 3, 4 নিয়েছি, 1, 2, 3, 4 নিয়েছি। আমাকে সাজাতে বলেছে অধক্রমে সাজাতে হবে, বড় থেকে ছোট। বড় থেকে ছোট যদি আমি সাজাই, আমি এখানে 0, 1, 2, 3 নিই, বড় থেকে ছোট সাজালে কি হবে? 3, 2, 1, 0। আমি যদি 3, 4, 5, 6 নিই, অধক্রমে সাজালে কি হবে? 6, 5, 4, 3। আর কিছু হবে কি? ভেবে বলো, আর কিছু হবে কি? তাহলে যতগুলো দল হবে অধক্রমে সাজানোর ক্ষেত্রে,
অধক্রমে সাজানোর ক্ষেত্রে যতগুলো দল হবে ততগুলোই বিন্যাস হবে, কেননা প্রত্যেকটা দলের একটা করেই বিন্যাস। কি? বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আমি শূন্য নিলেও হবে 0 1 3 4, তো 4 3 1 0, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। কেননা শূন্য কখনোই সেক্ষেত্রে সামনে আসবে না, কারণ শূন্য তো সব থেকে ছোট ও সব থেকে শেষে থাকবে। একক স্থানে শূন্য কখনোই আসবে না যদি আমি অধক্রমে সাজাই। ব্যাপারটা ভালো করে বোঝো, অধক্রমে যদি সাজাই তাহলে বিন্যাস আর হবে না, কেননা বড় থেকে ছোট যা হয় তাই আসবে, 4 3 2 1। তার মানে এখানে বিন্যাস সংখ্যা হবে 35টা যদি আমি অধক্রমে সাজাই। হলো? এবার চলো, যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে ছোট থেকে বড়, আমি যদি 0 1 2 3 বাছাই করি, এটাকে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কিরকম সাজাবো? 0 1 2 3, এটা কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো? এটা কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো? হলো না। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা হলো না। তাহলে আমাকে কি করতে হবে? দেখতে হবে যে এই 35টার মধ্যে কতগুলো ক্ষেত্রে শূন্য ছিল, এই 35টার মধ্যে কতগুলো ক্ষেত্রে শূন্য ছিল। যে ক্ষেত্রগুলোতে শূন্য ছিল ঊর্ধ্বক্রমে সাজালে শূন্যটা 1 নম্বর পজিশনে আসবে, শূন্যটা 1 নম্বর পজিশনে আসবে, মানে সহস্রের ঘরে চলে আসবে। আর সহস্রের ঘরে চলে আসলে কি হবে? অঙ্কটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমার 4 অঙ্ক সংখ্যা বিশিষ্ট সংখ্যা করতে বলেছে, হবে না। তাহলে আমি কি করব? আমি তাহলে প্রথমে বাছাই করি এই যে 35টা আমি দল করেছি, যার মধ্যে কতগুলো ক্ষেত্রে 0 আছে। যেগুলোতে 0 আছে সেগুলো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। তাহলে দেখো, 7টা অঙ্কের মধ্যে থেকে অবশ্যই 0 যদি দিয়ে নিই সেটা নিতে পারি আমি 1 প্রকারে, অবশ্যই 0 নিয়ে নিলাম, ওটা হচ্ছে 1 প্রকারে। তাহলে আর কটা সংখ্যা রইলো? বাকি 6টা সংখ্যা রইলো। ওই 6টা সংখ্যা থেকে কটা সংখ্যা নেব? একটা তো অলরেডি নিয়ে নিয়েছি, আর 3টে সংখ্যা নেব, সেটা নেবো আমি 6C3 প্রকারে, 6C3 প্রকারে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3, 6 5 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 আর একটা ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, এই ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, 6 6 কেটে গেল, 4 5 20। তার মানে এই যে 35টা দল গঠন করেছিলাম আমি 4 অঙ্কের, এই দলের মধ্যে 20টা ক্ষেত্রে শূন্য আছে, 20টা ক্ষেত্রে শূন্য আছে। যতগুলো ক্ষেত্রে শূন্য আছে তারা 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে ঊর্ধ্বক্রমে সাজালে। এটা কিন্তু অধক্রমে সাজালে এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হবে না। অধক্রমে সাজালে বড় সংখ্যাটা আগে আসবে, তো একটা করে ঘরে 0 যেতেই পারে, কিছু যা আসে না। কিন্তু 20টা ক্ষেত্রে শূন্য আছে, অন্য অঙ্কের ক্ষেত্রে এটা নিয়ে প্রবলেম হতো না, কিন্তু এইখানে যখনই আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, প্রতি ক্ষেত্রে তো সাজানো হবে একটাই, বিন্যাস তো অনেক হবে না, কেন ঊর্ধ্বক্রমে তো একটাই হয়, ওকে আর বিন্যস্ত করা যাবে না। তাহলে কতগুলো ক্ষেত্রে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে? সেটা হচ্ছে 35 মাইনাস 20, 15টি ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজালে 15টি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে, আর অধক্রমে সাজালে 35টা পাওয়া যাবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে রাখবে, বুঝে রাখবে। নেক্সট, 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধি সভায় 3 জন সরকারি ও 5 জন বেসরকারি প্রতিনিধি সমন্বিত একটি উপসমিতি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কত বিভিন্ন প্রকারে এই উপসমিতি সভ্য নির্বাচন করা যায়? এটা একদম সোজা অঙ্ক।
কিছু নেই। 10 জন সরকারি থেকে 3 জনকে বাছাই করা যায় 10C3 প্রকারে। এর প্রত্যেক প্রকারের জন্য 15 জনের দল থেকে বাছাই করা যায় 5 জনকে। জাস্ট ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে এই সাব কমিটি কত রকম ভাবে গঠন করা যাবে। এইটা ইকুয়াল টু যেটা হবে ক্যালকুলেশন করে নাও। হ্যাঁ, হোমওয়ার্ক ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, আমি সময় নষ্ট করছি না। নেক্সট, 10টি বিভিন্ন আম থেকে তোমরা কিন্তু কম্বিনেশন এবং পারমুটেশন করার সময় একটা কথা ভালো করে খেয়াল করবে, বিভিন্ন সদৃশ, ডিস্টিংক্ট এলিমেন্ট, অ্যালাইক এলিমেন্ট, দুটো ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। ডিস্টিংক্ট হলে একরকম হবে, অ্যালাইক হলে আরেক রকম হবে। তো 10টি বিভিন্ন ডিস্টিংক্ট আম থেকে 3টি করে আম নিয়ে কতগুলি বিভিন্ন নির্বাচন করা যেতে পারে। প্রতি নির্বাচনে একটি নির্দিষ্ট আম সর্বদাই থাকবে। ভেরি সিম্পল। এরকম একটা শর্ত আমরা আগের ক্লাসে করিয়েছিলাম, সেই শর্তটারই অঙ্ক এটা। দেখো, তোমার কাছে 10টা আম আছে, তুমি 3টে আম নিতে চাও। কিরম ভাবে নিতে চাও? একটা আম সর্বদা, নির্দিষ্ট আম সর্বদা থাকবে। আমি একটা কাজ করি না, 10টার থেকে আমি একটা আমকে দিয়ে দিই। একটা আমকে আমি এক প্রকারে বাছাই করে নিলাম, তাহলে পড়ে রইল কটা? 9টা। আমায় 3টে বাছাই করতে হবে, আমি একটা বাছাই করে ফেলেছি, কটা নিতে হবে? 2টো। তাহলে 9টা থেকে 2টো, 9C2 প্রকারে, অর্থাৎ 9/2 ইন্টু 8/1, 4, 36। তার মানে এই 10টা আমের থেকে 3টে আম আমরা বাছাই করতে পারি 36 প্রকারে, যখন একটি নির্দিষ্ট আম সর্বদাই থাকবে। যদি সেটা না থাকতো তাহলে জিনিসটা কিন্তু 10C3 হয়ে যেত, তাই না? ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তির কাছে একটি 10 টাকার নোট, একটি 5 টাকার নোট, একটি 2 টাকার নোট, একটি 1 টাকার নোট আছে। সে কত রকম ভাবে কোন দরিদ্র ভান্ডারে দান করতে পারে? এটা কিন্তু কমপ্লিট কম্বিনেশন। এটা, এর কনসেপ্টটা তোমায় নিতে হবে। এই কনসেপ্টটার অঙ্ক পরীক্ষায় আসে, 2 লাইনের অঙ্ক, 4 নাম্বার পেয়ে যাবে। দেখো, সেই লোকটা এই 10 টাকার নোটটা নিয়ে দরিদ্র ভান্ডারে দিতে পারে, নাও দিতে পারে, নিজের পকেটে রেখে দিল। 5 টাকার নোটটা দরিদ্র ভান্ডারে দিতে পারে, নাও দিতে পারে, রেখে দিল। 2 টাকার নোটটা দিতে পারে, নাও দিতে পারে, রেখে দিল, দিলাম না। 1 টাকার কয়েনটা দিতে পারে, নাও দিতে পারে। কি হলো তাহলে? 10 টাকার নোটটার ক্ষেত্রে সে বাছাই করতে পারে 2টো পথ, 2 প্রকারে, এক দিতে পারে আর এক না দিতে পারে। 5 টাকার নোটটার ক্ষেত্রে সে কি করলো? এই 2টো ভাবে করতে পারে, এর প্রত্যেক প্রকারের জন্য, এর 2 প্রকারে। 2 টাকার নোটটার জন্য তাই করলো 2 প্রকারে, 1 টাকার নোটটার জন্য করলো 2 প্রকারে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। কিন্তু এই 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে যে কোনো একটা দেওয়া, 2টো দেওয়া, 3টে দেওয়া, 4টে দেওয়া আছে, একই সাথে একটাও না দেওয়া আছে। কিন্তু সে তো দান করবে, কিছু না কিছু দান করবেই সে, সুতরাং একদম দেয়নি সেইটা বাদ, -1। তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 2 4, 8, 16, 16 - 1, অর্থাৎ সে 15 প্রকারে দান করতে পারে। মানে 1 টাকা দান করতে পারে, 2 টাকা দান করতে পারে, 1 আর 2 3 টাকা দান করতে পারে, 5 টাকা দান করতে পারে, 1 2 5 8 টাকা দান করতে পারে, সে 5 আর 2 7 দান করতে পারে, 5 আর 1 6 দান করতে পারে, 10 আর 1 11 দান করতে পারে, 10 আর 2 12 দান করতে পারে, 10 আর 5 15 দান করতে পারে। এইভাবে সে 15 প্রকারে দান করতে পারে। কমপ্লিট কম্বিনেশন, মাথায় রাখো এটাকে। নেক্সট,
একটি বৃত্তের ওপর n সংখ্যক বিন্দু আছে, এটা একটা ভালো টাইপের অঙ্ক। একটি বৃত্তাকার বৃত্তের ওপর, একটা বৃত্তের ওপরে n সংখ্যক বিন্দু আছে, 1 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, এরকম n সংখ্যক বিন্দু আছে। এই বিন্দুগুলি যোগ করে কতগুলি ত্রিভুজ গঠন করা যায় তার সংখ্যাটা হচ্ছে 84। তাহলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দুটো জিনিস জানবে। এক হচ্ছে বৃত্তের ওপর দেওয়া আছে মানে তোমার একটা চিন্তা দূর, কি বিন্দুগুলো সমরেখ কিনা। এই ধরনের বিন্দু যোগ করার অঙ্ক যখন আসবে তখন তোমার মাথায় রাখতে হবে, দেখতে হবে যে এর মধ্যে কিছু বিন্দু সমরেখ, কিছু বিন্দু অসমরেখীয় হতে পারে। সেক্ষেত্রে ভাবনা চিন্তাটা তার মতো করে করতে হবে, পরবর্তী ক্ষেত্রে আমরা সেরকম অঙ্ক করাবো। আর যখনই বলে দেবে বৃত্তের উপরে বিন্দুগুলো আছে, তুমি নিশ্চিত কেউ সমরেখীয় নয়, বৃত্তের উপর আছে তো, সুতরাং কেউ একই সরলরেখায় অবস্থিত হবে না। আচ্ছা, কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? এরপরে যে কোনো তিনটে বিন্দু নিয়ে যদি আমি যোগ করে দিই ত্রিভুজ হয়ে যাবে। যদি এইখানে এই তিনটে বিন্দু নিয়ে যোগ করে দিই একটা ত্রিভুজ হয়ে যাবে। আমি যদি এইখানকার তিনটে বিন্দু নিয়ে যোগ করে দিই একটা ত্রিভুজ হয়ে যাবে। আমি যদি এই তিনটে বিন্দু নিয়ে একটা যোগ করে দিই একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এরকম ত্রিভুজ কতগুলো হতে পারে? NC3। তিনটে করে বিন্দু নিয়ে এই বৃত্তের উপর যত n খানা বিন্দু আছে ওর প্রতি থেকে যে কোনো 3খানা বিন্দু নিয়ে যোগ করলেই একটা ত্রিভুজ হয়ে যাবে। তো কত রকম ভাবে আমি তিনটে বিন্দু বাছাই করতে পারি? NC3 প্রকারে। NC3 প্রকারে আমি যদি বাছাই করি তাহলে সেই সমবায় সংখ্যা হচ্ছে 84টা। সমবায় সংখ্যা হচ্ছে 84টা। তাহলে NC3 মানে কি? n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ইকুয়ালস টু 84। ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ডিভাইডেড বাই 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। তার মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 ইকুয়ালস টু 84। n মাইনাস 3 মাইনাস 3 কেটে গেল, কি আসলো? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 84 ইন্টু 6। 84 ইন্টু 6 এটাকে সলভ করতে হবে। কিউবিক ইকুয়েশন চলে আসছে, n কিউব হয়ে যাবে। আমি যদি ওইভাবে ভেঙে করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। দেখো আমরা একটু বুদ্ধি খাটাই। এই সলভটা আমরা কি করে বুদ্ধি খাটিয়ে করতে পারি দেখো তো। দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 7 বারং 84। 84 মানে 7 দিয়ে করলে 7 বারং 84, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3। তার মানে 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, আর একটা আমার আছে 6। কি করতে পারি এটাকে আমি? ছয় দুগুণে 12, লিখতে পারি 3 ইন্টু 2, তার মানে 3 3কে 9। হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু
7, 9 into 8 into 7, তাহলে দেখো n is equal to 9, n minus 1, 9 minus 1, 8, n minus 2, 9 minus 2, 7, তার মানে এখান থেকে পেয়ে গেলাম n is equal to 9, এখান থেকে পেয়ে গেলাম n is equal to 9, অর্থাৎ n এর মান 9, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভালো অঙ্ক। কোন লটারিতে 8টি পুরস্কার ঘোষণা করা হলো, কোন লটারিতে 8টি পুরস্কার ঘোষণা করা হলো, প্রথম অংশগ্রহণকারী 50টি টিকিটের একটি বাক্স থেকে 5টি টিকিট তুললো, কত বিভিন্ন উপায়ে টিকিট 5টি তুললে সে ঠিক 2টি পুরস্কার তুলবে? In a lottery, 8 prizes have been announced. 8 prizes has been announced. The first participant pick up 5 tickets out of a bundle of 50 tickets. In how many ways he can pick up 2 winner ticket out of 5 tickets? একটা জায়গায় 50টা টিকিট আছে, তার মধ্যে বলছে 8টা প্রাইজ আছে। একজন ব্যক্তি এলো, র্যান্ডামলি 5খানা টিকিট তুললো, এই 5টা টিকিটের মধ্যে 2টো প্রাইজ উঠবে কত প্রকারে, কত উপায় 5টা প্রাইজ উঠবে, 2টো প্রাইজ উঠবে। আচ্ছা দেখো, 50টা টিকিটের মধ্যে 8টাতে প্রাইজ আছে, 8টাতে প্রাইজ আছে, আর প্রাইজ নেই কতগুলোতে? 42টা ক্ষেত্রে প্রাইজ নেই, 42টা টিকিটের মধ্যে প্রাইজ নেই, আর 8টা টিকিটের প্রাইজ আছে। একজন এসে 5টা টিকিট তুলেছে, 5টার মধ্যে 2টো প্রাইজ তুলবে কত রকম ভাবে? তাহলে এই 8টা থেকে 2টো তুলতে হবে 8C2 প্রকারে, আর তার জন্য এই 42টা টিকিটের থেকে 3খানা টিকিট তুলতে হবে 42C3 প্রকারে। এই 42C3 প্রকারে, তাহলে 8C2 into 42C3 এত প্রকারে সে 5টা টিকিটের মধ্যে 2টো প্রাইজ তুলবে। 8C2 মানে 8/2 into 7/1, এটা 42/3 into 41/2 into 40/1, এতগুলো প্রকার হবে। এলি কাটলে এটা 4, 4 7 28 ইন্টু 3 14 42, 2 দিয়ে কাটলে এটা হবে 7, 7 থেকে 7 4 7 28 ইন্টু 40, এইটা গুণ করলে পেয়ে যাবে কত রকম ভাবে সে তুলতে পারে। এত রকম ভাবে সে তুলতে পারে যাতে 2খানা উইনার টিকিট থাকবে। নেক্সট, একটি বহুভুজের বাহু সংখ্যা 100 হলে বহুভুজের কর্ণ সংখ্যা কত? কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুব আসে, শর্ট কোশ্চেনে তোমাদের এই কোশ্চেনগুলো খুব আসে, যে 100খানা বাহু বিশিষ্ট একটা বহুভুজ, তাহলে 100খানা বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয় তাহলে 100খানা শীর্ষবিন্দু আছে, 100খানা শীর্ষবিন্দু আছে। কর্ণ কি? কর্ণ একটা সরল রেখা। একটা সরল রেখা কি করে কাটা যায়? এটা বহুভুজ যেহেতু এর বিন্দুগুলো কিন্তু সমরেখ নয়, তাহলে যে কোনো দুটো বিন্দুকে যোগ করলেই, এটার সাথে যোগ করলে একটা সরলরেখা পাবো, এটার সাথে একটা যোগ করলে একটা সরলরেখা পাবো, এটার সাথে একটা যোগ করলে সরলরেখা পাবো, এটার সাথে যোগ করলে সরলরেখা পাবো, এটার সাথে যোগ করলে সরলরেখা পাবো, এটার সাথে যোগ করলে সরলরেখা পাবো। তার মানে 100খানা শীর্ষবিন্দু থেকে 2টো করে শীর্ষবিন্দু বাছাই করতে হবে। তাহলে এতগুলো সরলরেখা আমি পাবো। সেটা কি না 100/2 ইন্টু 99/1, 50, 5 45, এতগুলো সরলরেখা পাবো। এবার যতগুলো সরলরেখা পাবো তারা কি কর্ণ হবে? হবে না। মানে এই যে সরলরেখাগুলো, এগুলো বাহু, এগুলো কর্ণ হবে না।
এরকম কতগুলো পাওয়া যাবে? 100খানা, n সংখ্যক। তাহলে কর্ণের সংখ্যা হবে, এতগুলো সরল রেখা পাবো, আর কর্ণের সংখ্যা হবে কতগুলো? ওই 100টা ক্ষেত্রে সেটা হয়ে যাবে বাহু, ওটা কর্ণ হবে না, ওই 100টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 4850, এতগুলো আমরা কর্ণ পেতে পারি। এগুলো কিন্তু পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, এগুলো কাজে লাগবে। নেক্সট, একটি ফুটবল প্রতিযোগিতায় মোট 153টি ম্যাচের আয়োজন করা হলো। একটি ফুটবল প্রতিযোগিতায় 153টি ম্যাচের আয়োজন করা হয়। যদি প্রতিটি দল অন্য দলের সঙ্গে মাত্র একটি করে ম্যাচ খেলে থাকে, তবে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহী দলের সংখ্যা কত ছিল? ধরি দলের সংখ্যা ছিল এক্স, এই এক্স খানা দল থেকে দুটো করে বাছাই করলে পরেই আমি খেলা পরিচালনা করতে পারি, দুটো করে। তাহলে কত রকম ভাবে বাছাই করা যায়? না, XC2। এই XC2 খানা খেলা হলে প্রতিটা দলের সাথে একবার করে খেলবে। XC2 এইটা ইকুয়াল টু কত বলেছে? 153। তার মানে এটা ওই নিয়মে ভাঙি, কিরকম আসবে? না, x/2 ইন্টু এর থেকে একটা কম x - 1/1 equals to 153. That is x into x minus 1 equals to 153 into 2. এটা মিডল টার্ম ফ্যাক্টর করে ভাঙতেই পারি, কিন্তু আরেকটু ভালো থটে কি করে ভাঙা যেতে পারে? দেখো 153, এটাকে যদি আমি 13 দিয়ে 153 কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়। এটা 3 দিয়ে ভাগ করা, 3 × 5 = 15, 3 × 17 = 51। তার মানে হচ্ছে 17 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু একটা 2 আছে, 18 ইন্টু 17। এটাকে আমি লিখতে পারি, দেখো তো, x ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 18 ইন্টু 17। এটা কায়দা। আমি দ্বিঘাত সমীকরণকে সমাধান করা, এর থেকে না গিয়ে আমি বুদ্ধি লাগালাম। x ইন্টু x মাইনাস 1, 18 ইন্টু 17। x যদি 18 হয় তাহলে 17 হবে, এই গুণফলটাই আসবে, এছাড়া কিছু আসতে পারেও না। সুতরাং x ইকুয়ালস টু 18। এই কায়দাগুলো শিখবে। তোমরা মাধ্যমিক পাস করে এসছো, সেখানে এই অঙ্কটা করলে পরে তোমরা নিশ্চয়ই করতে কি x² মাইনাস x, এটাকে গুণ করে পাশে আনতে, এর মিডল টার্ম ফ্যাক্টর করে মানটা বার করতে। কিন্তু একটু উঁচু ক্লাসে যখন যাচ্ছ, কনসেপ্টটাকে আরো উন্নত করো। যে এরকম দেখো, এর আগে একটা অঙ্কে দেখলে আমি 3 খানা ছিল, কিউবের ফর্মুলা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, অনেক বড়, এত বড় হয়ে যাবে। ওইটা বুদ্ধি করে বার করে দিলাম, এটা বুদ্ধি করে বার করে দাও। তাহলে প্রতিযোগিতার ফুটবল দলের সংখ্যা ছিল 18টি। নেক্সট, চলো আরেকটা ভালো অঙ্ক। একটি তাসের প্যাকেটের 52টি তাসের মধ্যে থেকে কত উপায়ে 5টি তাস বাছাই করা যায় যাতে কমপক্ষে একটি টেক্কা থাকে? তোমরা জানো তাসের খেলা 4 রকমের তাস থাকে না? রুইতন, হরতন, ডায়মন্ড, এসব কি সব থাকে, 4 রকমের। একটা প্যাকেটে 52টা তাস থাকে, 4 রকমের তাস 13টা করে থাকে। ওই 13টার মধ্যে টেক্কা থেকে শুরু করে এছাড়া কিছুগুলো এই কার্ড থেকে গোলাম, বিবি, সাহেব 3টে, টেক্কা একটা 4টে, আর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 9 আর 4 13টা করে তাস থাকে। তাহলে 52টা তাসের মধ্যে টেক্কা আছে কটা? 4টে টেক্কা আছে। তাহলে 52টা তাসের মধ্যে টেক্কা আছে 4টে, তাই তো? টেক্কা ছাড়া বাকি তাস আছে কটা? টেক্কা ছাড়া বাকি তাস আছে 48টা। এটা টেক্কা নয়। তুমি 5টা তাস তুলবে, তাতে কমপক্ষে একটি টেক্কা থাকতে হবে।
তো কমপক্ষে একটি টেক্কা মানে কি? একটা টেক্কা হতে পারে, দুটো টেক্কা হতে পারে, তিনটে টেক্কা হতে পারে, চারটেই টেক্কা হতে পারে, আর পঞ্চমটা চারটে টেক্কা আর একটা অর্ধদাস হতে পারে। দেখো এখানে কতগুলো কেস হয়ে যাচ্ছে। কেস 1, একটা টেক্কা এস প্লাস চারটে নন টেক্কা হতে পারে। 2 নম্বর কেস হতে পারে দুটো টেক্কা তিনটে নন টেক্কা। কেস 3 হতে পারে তিনটে টেক্কা দুটো নন টেক্কা। কেস 4 হতে পারে চারটে টেক্কা আর একটা নন টেক্কা। তো হবে আর কি, 5টা তো টেক্কা হয় না, তো চারটে টেক্কা একটা নন টেক্কা। এটা কি করে হতে পারে না, এটা হতে পারে 4C1, চারটে টেক্কার মধ্যে একটা টেক্কা ইন্টু বাকি 48টা তাসের মধ্যে চারটে। এটার ক্ষেত্রে কি হতে পারে, দুটো টেক্কা 4C2 ইন্টু 48C3, 48টার মধ্যে তিনটে। এটা কি হতে পারে, তিনটে টেক্কা আর বাকি 48টা থেকে দুটো, 48C2। এটা কি হতে পারে 4C4, চারটেই টেক্কা আর 48টার মধ্যে একটা। এগুলোকে সব যোগ করে দিলে যা পাবো তাই হবে, এতবারে করতে পারে। এইটা একটা পন্থা, এই পন্থার ছাড়া আমি আরেকটা পন্থা করতে পারি। দেখো ওটা একটু সহজে হয়ে যাবে। মোট কত রকম ভাবে আমি 5টা তাস বাছাই করতে পারি। 52 তাসের থেকে আমি 5টা তাস বাছাই করতে পারি 52C5 প্রকারে। 52C5 প্রকারে আমরা 5টা তাসকে বাছাই করতে পারি, 5টা তাসকে বাছাই করতে পারি। এইবার আমাকে বলেছে কমপক্ষে একটি টেক্কা উঠবে। একটা উঠতে পারে, দুটো উঠতে পারে, তিনটে উঠতে পারে, চারটে উঠতে পারে। দেখো আমি যদি একটা জিনিস বার করি, একটাও টেক্কা উঠবে না, এটা কত প্রকারে হতে পারে? একটাও টেক্কা উঠবে না, টেক্কায় হাতি দিলাম না, তাই 4টা বাদ, 48টার থেকে 5টা, 48C5, 48C5। এই ক্ষেত্রে একটাও টেক্কা উঠবে না। আর এখানে সব, আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কমপক্ষে একটি টেক্কা আসার সম্ভাবনা, কমপক্ষে একটি টেক্কা আসার ঘটনা। তাহলে উত্তরটা হবে 52C5 মাইনাস 48C5। তোমরা এটাকে ক্যালকুলেশন করে নেবে, এখানে কত বেরোবে দেখে নেবে, এখানে কত বেরোবে যোগ করবে, আবার এটাকে ক্যালকুলেশন করবে, যোগ করবে, দেখবে একই চলে আসবে। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, নেক্সট। যাই হোক, আমরা আজকে মূলত কম্বিনেশনের ওপরে এবং কম্বিনেশনের সাহায্যে পারমুটেশনের ওপরে বেশ কিছু অঙ্ক করলাম, যে অঙ্কগুলো তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য অত্যন্ত কাজে লাগবে। এবং এছাড়া এর আগে যে 5টা আমি পার্ট করিয়েছি, ওই 5টা পার্টের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে যদি আগে 5টা পার্ট না দেখে থাকো, অবশ্যই আগে ওই 5টা পার্টকে শেখো। 5টা পার্টকে না শিখলে পরে এই অঙ্কগুলো খুবই সোজা ছিল, আজকের অঙ্কগুলো খুব সোজা অঙ্ক। যারা শিখেছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না, একদম 1 মিনিটের অঙ্ক সব। কিন্তু যারা ওগুলো শেখেনি তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে তোমরা ওইগুলোকে দেখে নাও। এছাড়া তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যার ফলে আমি এর পরবর্তীকালে যতগুলো অঙ্ক দেব, যে ভিডিও আমি আপলোড করব, সেটা তোমার কাছে পৌঁছে যাবে।
এবং তুমি এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, করে তোমরা অঙ্কটাকে শেখার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লেখো, কমেন্ট বক্সে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর পারমুটেশন কম্বিনেশন প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুটা আছে, আমি এর পরের দুটো পার্টে এটা দু একদিনের মধ্যেই শেষ করে দেবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো আমি তোমাদের জন্য কিছু কাজ করতে পেরেছি। যদি তোমাদের ভালো ফল হয়, তোমরা যদি বুঝতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, তাহলেই আমার এই কাজটা সার্থক হবে। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। গুড বাই। গুড বাই। পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।